আজকের ভিডিওতে কথা বলবো একটা ইউজড ল্যাপটপ কিনতে গেলে কি কি বিষয় অবশ্যই চেক করে নেওয়া উচিত সেই বিষয়ে। তার আগে প্রথমেই ক্লিয়ার করে নিই, আমি কিন্তু কাউকে ইউজড ল্যাপটপ কিনতে সাজেস্ট করতেছি না। যাদের কাজের চাহিদা অনুযায়ী নতুন ল্যাপটপ কেনার সামর্থ্য আছে তারা নতুন ল্যাপটপই কিনবেন। যাদের একান্তই কাজের চাহিদা মতো কনফিগারেশন অনুযায়ী নতুন ল্যাপটপ কিনতে পারতেছেন না, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, যেই ভিডিওতে আমি একটা ইউজড ল্যাপটপ কিনতে গিয়ে যে ধরনের অভিজ্ঞতার শিকার হয়েছি সেই বিষয়ে আমি ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যারা ইউজড ল্যাপটপ কিনবেন অবশ্যই অনুগ্রহ করে ওই ভিডিওটাও একটু দেখিয়েন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। আমরা ইউজড মার্কেট থেকে যে ল্যাপটপটা কিনবো সেটাকে আমরা কয়েকটা লেভেলে চেক করব। লেভেল 1 এ আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন ও বিল্ড কোয়ালিটি চেক করব। এর জন্য ল্যাপটপটি হাতে নিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে দেখবেন। যেহেতু এটি একটি পুরাতন ল্যাপটপ, তাই হালকা কিছু ঘষা বা স্ক্র্যাচ থাকা স্বাভাবিক, তবে খেয়াল রাখবেন যেন বড় কোনো ডেন্ট না থাকে। ল্যাপটপের কোনো অংশ যদি ডেবে যায় বা আঘাতের চিহ্ন থাকে তবে সেই ল্যাপটপটা এড়িয়ে চলাই ভালো। অন্যদিকে যদি ল্যাপটপটি অস্বাভাবিকভাবে অনেক বেশি চকচকে বা একদম নতুনের মতো দেখায়, সেক্ষেত্রেও আবার রং করার সম্ভাবনা থাকে। দেখা যাবে এমন চকচকে দেখে একটা ল্যাপটপ কিনে নিয়ে গেছেন, 2-3 মাস পরে রং উঠে খুবই বাজে দেখা যাচ্ছে। তাই দোকানদারকে পরিষ্কারভাবে জিজ্ঞেস করুন রং করা আছে কিনা। আপনার কাছেও যদি এমন মনে হয় এটা রং করা থাকতে পারে, তাহলে এটা বাদ দিতে পারেন। এরপর সুন্দর করে ল্যাপটপটির পাওয়ার অন করে দেখুন ডিসপ্লেটি বডির ফ্রেমের সাথে ঠিকঠাক ভাবে ফিট আছে কিনা। যদি ডিসপ্লেটি কোনো একদিকে বামে, ডানে, উপরে বা নিচে একটু সরে থাকে বা বাঁকা মনে হয়, তবে বুঝবেন এটি খোলা হয়েছে অথবা ডিসপ্লে পরিবর্তন করা হয়েছে। ডিসপ্লেটি পারফেক্ট ভাবে ফিট থাকার পরেও ডিসপ্লেটি পরিবর্তন থাকতে পারে, কিন্তু সঠিকভাবে বোঝার আর তেমন উপায় নাই বলে আমরা ধরে নেব ডিসপ্লেটা ঠিক আছে এবং পরের ধাপে আগাবো। লেভেল 2 তে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ অংশ র‍্যাম ও এসএসডি চেক করব, কারণ ইউজড মার্কেটে ল্যাপটপের সবচেয়ে কমন পরিবর্তন বা সমস্যা থাকে এইগুলোতে। সাধারণত ইউজড মার্কেটের ল্যাপটপগুলোতে দেখা যায় এসএসডি চেঞ্জ করা, র‍্যাম চেঞ্জ করা, ডিসপ্লে রিপ্লেস বা ওপেন করা, মাদারবোর্ড সহ অন্যান্য পার্টস রিপেয়ার করা। মাদারবোর্ড বা ইন্টারনাল রিপেয়ার বাইরে থেকে চেক করা কঠিন, কিন্তু র‍্যাম ও এসএসডি আমরা বাইরে থেকে মোটামুটি চেক করতে পারি। এখন আপনি যে মডেলের ল্যাপটপ কিনছেন সেটার মূল কনফিগারেশন ভালোভাবে আগে জেনে নিতে হবে। যদিও দোকানদার আপনাকে বলবে, তারপরও আপনি বিস্তারিত জানতে গুগলে সার্চ করতে পারেন অথবা চ্যাটজিপিটি বা জেমিনাইকে বলবেন আমাকে এই মডেলের ল্যাপটপের বিস্তারিত দাও, এছাড়া কত সালে বাজারে এসেছে সেই তথ্যটাও দাও। এইখান থেকে 3টা জিনিস আপনি বিশেষভাবে খেয়াল করবেন: মডেলটা কবে এসেছে বাজারে, র‍্যাম DDR4 এর কিনা, আর এসএসডিটা NVMe কিনা। যদি আপনি 20,000 টাকা খরচ করেও একটা ল্যাপটপ কেনেন ইউজড মার্কেট থেকে, তাহলে খুব অনায়াসেই এমন মডেলের একটা ল্যাপটপ চুজ করতে পারবেন যেটাতে DDR4 এর র‍্যাম, NVMe SSD ইউজ করা হয়েছে, কিন্তু ওই র‍্যাম বা SSD চেঞ্জ করা হয়েছে কিনা সেটা ভিন্ন কথা। তাহলে আমরা এমন একটা ল্যাপটপ চুজ করব যে মডেলে NVMe SSD ও DDR4 এর র‍্যাম আছে। এই সব ইনফরমেশন কালেক্ট করার পরে আবার ল্যাপটপটা হাতে নিবেন। এরপর উইন্ডোজের সার্চ অপশনে গিয়ে CMD লিখে ইন্টার চাপলে অথবা এখান থেকে সরাসরি ওপেন করলেও হবে, এতে কমান্ড প্রম্পট ওপেন হবে। এখন কমান্ড প্রম্পটে আমরা লিখব সিস্টেম ইনফো। খেয়াল রাখতে হবে system.info কমান্ডটি সম্পূর্ণভাবে স্মল লেটারে লিখতে হবে। এরপর ইন্টার চাপলে সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এখানে উপরের দিকে দেখা যাবে উইন্ডোজ কোন ভার্সন রান করছে সেই তথ্য, আর একটু নিচের দিকে নামলে পাওয়া যাবে বায়োস অ্যাক্টিভেশন ডেট নামের একটি অপশন। এই জায়গায় যে তারিখটা দেখাবে সেটি হচ্ছে ল্যাপটপের অ্যাক্টিভ করার ডেট। এই ডেটটাও সুন্দর করে নোট করে রাখবেন, একটু পর আমাদের দরকার হবে। এখন আবার ল্যাপটপ থেকে টাস্ক ম্যানেজার ওপেন করবেন। টাস্ক ম্যানেজার ওপেন করার জন্য স্টার্ট মেনুতে টাস্ক ম্যানেজার লিখলেই সাজেস্ট দেখাবে, এরপর ওটিতে ক্লিক করে ওপেন করতে পারবেন। এছাড়া Ctrl+Shift+ESC চাপলেও টাস্ক ম্যানেজার সরাসরি ওপেন হবে। এরপর পারফরম্যান্স ট্যাবে যান। এখানে প্রথমেই সিপিইউ সেকশন দেখবেন, যেখানে প্রসেসরের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। যারা ইন্টেলের প্রসেসর নিবেন, সামনে যে 3rd জেন লেখা আছে, আপনি যেটা নিবেন সেই জেনারেশনের সামনে এটার মতো করে লেখা নাও থাকতে পারে। এই লেখাটা বাদ দিয়ে বাকি যে অংশ দেখতেছেন এই টাইপের কিছু একটা থাকবে। এইখানে অনেকেই জেনারেশনটা বুঝতে পারে না ঠিক মতো। বিষয়টা খুবই সহজ। মডেল নম্বর যদি 1 দিয়ে শুরু হয়, তাহলে সামনের 2 ডিজিট মিলিয়ে জেনারেশন ধরা হবে। যেহেতু এখানে 1 দিয়ে শুরু হয়েছে, তাহলে প্রথম 2 ডিজিট মিলিয়ে হয় 13, তাই একে আমরা 13 জেনারেশন বলবো। আর যদি 1 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা দিয়ে শুরু হয়, তাহলে প্রথম একটি সংখ্যাকেই জেনারেশন বলবো। আর রাইজেন প্রসেসরের ক্ষেত্রে সরাসরি প্রসেসরের মডেলের নাম লেখা থাকবে,
এরপর নিচের সেকশনে মেমোরি নামের ট্যাব আছে, ওইটাতে যাব। এইখানে মেমোরি নামের ট্যাবটা মূলত আমাদের র্যাম কে বোঝাচ্ছে। উপরের দিকে কোনায় 8 জিবি লেখা আছে, ওইটা আমাদের র্যামের সাইজ। আপনি যেটা নিবেন ওইটার র্যাম যত জিবি তত জিবি দেখাবে। এর নিচে 7.7 জিবি ইউজেবল লেখা আছে, মানে মোট 8 জিবির মধ্যে প্রায় 7.7 জিবি আমরা ব্যবহার করতে পারবো। এটা স্বাভাবিক, কারণ কিছু অংশ সিস্টেম রিজার্ভ থাকে। তারপর নিচের দিকে র্যামের স্পিড দেখাবে, এখানে 3200 এমটিএস দেখাচ্ছে। এটিও একটি DDR4 এর র্যামের স্পিড, তবে ইউজড ল্যাপটপে সাধারণত এত বেশি স্পিড নাও দেখা যেতে পারে। ল্যাপটপের জেনারেশন অনুযায়ী স্পিড ভিন্ন হতে পারে। যদি আপনার ল্যাপটপ 8 জেনারেশন বা তার নিচের জেনারেশনের হয়, তাহলে 2100 প্লাস এমটিএস হলে মোটামুটি ঠিক আছে। আর যদি 10, 11, 12 জেন হয়, তাহলে 2600 প্লাস এমটিএস হওয়া উচিত। আর একটু কমও হতে পারে। ল্যাপটপের স্পেসিফিকেশনে র্যামের পাশে স্পিড উল্লেখ থাকে সাধারণত। যাদের বাজেট অনেক কম, DDR3 র্যাম নিচ্ছেন, তাদের ক্ষেত্রে স্পিড সাধারণত 1000 থেকে 1600 মধ্যে থাকবে। DDR5 এ স্পিড অনেক বেশি হয়, সাধারণত 4800 থেকে 6400 এমটিএস পর্যন্ত হতে পারে। র্যামের ভিতরে বিভিন্ন ধরনের ব্র্যান্ড, ডাই, লেটেন্সি এবং চিপ কোয়ালিটি থাকে, এই জন্য স্পিড ও পারফরমেন্সে পার্থক্য দেখা যায়। এর নিচেই দেখতে পাচ্ছি স্লট ইউজড 1 of 2, এর মানে ল্যাপটপে মোট 2টা র্যাম স্লট আছে এবং বর্তমানে একটিতে 8 জিবি র্যাম লাগানো আছে। এর ফলে ভবিষ্যতে আরেকটি স্লট ব্যবহার করে র্যাম আপডেট করা সম্ভব। এইখান থেকে আপনার ল্যাপটপে কয়টা র্যাম স্লট আছে সেটাও দেখতে পারবেন। এরপর মেমোরি সেকশনের নিচে ডিস্ক 0 নামের একটি সেকশন থাকবে। যদি ল্যাপটপে একাধিক স্টোরেজ লাগানো থাকতো, তাহলে নিচে ডিস্ক 1 নামের আরেকটি সেকশন দেখা যেত। যেহেতু এখানে একটি স্টোরেজ আছে, তাই ডিস্ক 0 দেখাচ্ছে। আপনারা যখন কিনতে যাবেন, তখন সাধারণত একটাই দেখা যাবে। এরপর ডিস্ক লেখাতে ক্লিক করবেন। এখানে দেখেন ডিস্ক 0 এর নিচে লেখা আছে এসএসডি। যদি এসএসডি না হয়ে হার্ড ডিস্ক হতো, তাহলে এইচডিডি লেখা থাকতো। এসএসডির পাশেই এনভিএমই লেখা আছে। এছাড়াও নিচের দিকে দেখবেন টাইপ নামের একটা অপশন আছে, ওইখানে লেখা আছে এসএসডি এবং ব্র্যাকেটে এনভিএমই। তার মানে এখানে তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ঠিকঠাক আছে। এখন কথা হলো, এখানে যে তথ্যগুলো দেখলাম, এইগুলো নানাভাবে ম্যানিপুলেট করা যায়, যার কারণে এখানের এই তথ্যগুলো দেখেও আমরা বিশ্বাস করতে পারতেছি না। তাই আমরা এসএসডি বেঞ্চমার্ক টেস্ট করব কিছুটা কনফার্ম হওয়ার জন্য। বেঞ্চমার্ক টেস্ট করার জন্য আমাদের দরকার ক্রিস্টাল ডিস্ক মার্ক নামের একটা সফটওয়্যার। খেয়াল রাখবেন, ক্রিস্টাল ডিস্ক মার্ক এবং ক্রিস্টাল ডিস্ক ইনফো দুইটা আলাদা সফটওয়্যার। আমাদের লাগবে ক্রিস্টাল ডিস্ক মার্ক। সাধারণত দোকানগুলোতে বিভিন্ন রকমের টেস্ট করার জন্য সফটওয়্যারগুলো আগে থেকেই থাকে, তবে ক্রিস্টাল ডিস্ক মার্ক এটা অনেকের কাছে নাও থাকতে পারে। তো কিভাবে এটা ইনস্টল করবেন, ইউটিউব থেকে একটু দেখে নিতে পারেন, অনেক টিউটোরিয়াল আছে। এছাড়াও মাইক্রোসফট স্টোরেও পেয়ে যাবেন, ফ্রি ট্রায়াল হিসেবে ইনস্টল করা যায়। যেহেতু ভিডিও বড় হয়ে যাবে, তাই ইনস্টলেশন প্রসেস বাদ দিচ্ছি। ইনস্টল হওয়ার পরে আমরা ক্রিস্টাল ডিস্ক মার্ক ওপেন করব। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। ডিফল্ট ভাবে এটা এমনই থাকার কথা। যদি না থাকে এমন, তাহলে প্রথম ঘর অর্থাৎ টেস্ট কাউন্টের ঘরে আমরা 3 দিব। এর পরেরটাতে 1 জিআইবি দিব। তারপরের ঘরে সি ড্রাইভটা সিলেক্ট করব। এরপর অল লেখা আছে, ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর 2 থেকে 3 মিনিট অপেক্ষা করা লাগতে পারে। এরপর বেঞ্চমার্ক রেজাল্ট পেয়ে যাব। রেজাল্ট তো পেলাম, এবার বিষয়টা একটু বোঝা দরকার। এইটা বোঝার আগে আমাদের এসএসডি সম্পর্কে আরো একটু জানতে হবে। তো সেটা আগে জেনে আসি, তারপর স্কোরটা বুঝবো। আপনি যে ল্যাপটপে চেক করবেন, সেই ল্যাপটপটি যদি বাজারে 2016 সাল বা তার পরে আসে এবং তাতে এনভিএমই এসএসডি ব্যবহার করা হয়ে থাকে, তাহলে সেটি সাধারণত জেন 3 এনভিএমই এসএসডি হবে। আমি যে এসএসডি দিয়ে টেস্ট করে দেখাচ্ছি, এটিও একটি জেন 3 এনভিএমই এসএসডি। তবে আপনার ল্যাপটপে টেস্ট করলে রেজাল্ট আমারটার মতো নাও আসতে পারে। এর মূলত দুটি কারণ। এক, এসএসডির উৎপাদন বছরের পার্থক্য। আমি যে এসএসডি ব্যবহার করেছি, এটি 2024 সালের দিকে বাজারে এসেছে, আর আপনারটি সম্ভবত আরো পুরানো হবে। ফলে দুইটা জেন 3 হলেও এসএসডির মধ্যে টেকনোলজির আপডেট ও অপটিমাইজেশনের পার্থক্যের কারণে কম আসবে। দুই, ইউজড মার্কেটের এসএসডি পুরানো হয়ে যাওয়া। আপনি যেহেতু ইউজড মার্কেট থেকে কিনছেন, সেক্ষেত্রে এসএসডি তে বছরের পর বছর ব্যবহার, ডাটা রাইট, রিড সাইকেল, পরীক্ষা নিরীক্ষা ইত্যাদির কারণে এর পারফরমেন্স কিছুটা কমে যাওয়া খুবই স্বাভাবিক। আর যারা 2020 সালের পরে বাজারে আসা ল্যাপটপ কিনবেন, তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। ওই সময়ের পর থেকে বেশিরভাগ ল্যাপটপে যে জেন 3 এনভিএমই এসএসডি ব্যবহৃত হয়েছে, সেইগুলো প্রযুক্তিগতভাবে আমার এসএসডির সাথে প্রায় একই টাইপের। এছাড়াও আপনি চাইলে একটু ইন্টারনেটে খুঁজে দেখে জানতে পারবেন আপনার ল্যাপটপে যে এসএসডি ব্যবহার হওয়ার কথা, সেই এসএসডির কোম্পানি আসলে কত স্পিড দাবি করেছিল। সাধারণভাবে দেখবেন বেশিরভাগ এনভিএমই জেন 3 এসএসডির ক্ষেত্রে 2200 থেকে 3200 রেঞ্জের মধ্যে স্পিড উল্লেখ থাকে। আর যদি স্পিডটা খুঁজে না পান, তাহলেও ধরে নিবেন 2200 থেকে 3200 মধ্যে হবে কোনো একটা। আর একটা বিষয় মনে রাখবেন, এনভিএমই জেন 4 এবং জেন 5 এর স্পিড জেন 3 তুলনায় অনেক বেশি। কিন্তু আমি এখানে মূলত জেন 3 এসএসডি নিয়ে আলোচনা করতেছি, কারণ ইউজড মার্কেটে যে সব ল্যাপটপে এনভিএমই এসএসডি থাকে, তার বেশিরভাগ মডেলই জেন 3 এসএসডি ব্যবহৃত হয়।
তো আমরা এখন একটু ওই স্কোরটা বুঝে আসি আমাদের ল্যাপটপে আসলে ওই স্কোরটা কেমন আসতে পারে। যারা 2020 সালের আগের মডেল নিবেন তাদের ক্ষেত্রে প্রথম লাইনে কমপক্ষে 1200 প্লাস স্কোর আসা উচিত। যদি রিট আসে 1200, তাহলে রাইট সাধারণত 1100 বা তার একটু কম আসতে পারে। এরপর সেকেন্ড লাইনে যে স্কোরটা পাবেন সেটা সাধারণত প্রথম লাইনের থেকে 20 থেকে 25% কম আসে। এইটা মূলত লং টাইম স্টেবল পারফরমেন্স বোঝায়। এইখানেও স্কোরটা প্রথম লাইনের থেকে খুব কম হলে এসএসডিটা তেমন ভালো না। এরপর থার্ড লাইনে এই স্কোরটা আসলে আমাদের রিয়েল লাইফ পারফরমেন্স বোঝায়, মানে উইন্ডোজ বুট হওয়া, সফটওয়্যার ওপেন হওয়া, ব্রাউজিং এইসব কাজ কতটা ফাস্ট হবে সেটা এখান থেকেই বোঝা যায়। এইখানে রিড 200 প্লাস হওয়া উচিত। যদি 150 এর নিচে আসে তাহলে এসএসডিটা খুব একটা ভালো কন্ডিশনে নাই। আর রাইট এইখানে 150 প্লাস আসা উচিত। এরপর সর্বশেষ চতুর্থ লাইনে এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেইলি ইউজ পারফরমেন্সে। একটা অ্যাপ ওপেন করা, ফোল্ডার খোলা, ছোট ছোট ফাইল লোড, এই সবের স্মুথনেস এই লাইনের উপর নির্ভর করে। এখানে রিড সাধারণত 35 প্লাস আসা উচিত, রাইট 80 প্লাস আসা উচিত। আমি যে স্কোরগুলো বললাম সেইগুলো একদম মিনিমাম ধরে বলা। বাস্তবে ভালো এসএসডি হলে এই স্কোরগুলোর চেয়ে অনেক বেশি আসা উচিত। যেহেতু এখানে 2020 সালের আগের মডেল ধরে হিসাব করা হয়েছে, তাই সর্বোচ্চ লেভেলের ছাড় দিয়েই এই স্কোরগুলো বলা হয়েছে। এখন আসি যারা 2020 সালের পরের ল্যাপটপ গুলো নিবেন তাদের ক্ষেত্রে কেমন স্কোর আসা উচিত। তাদের ক্ষেত্রে প্রথম লাইনে কমপক্ষে 1500 প্লাস স্কোর আসা উচিত। তাহলে আমরা রিডে যেটা পাবো রাইট হবে তার থেকে সামান্য একটু কম। এরপর সেকেন্ড লাইনে প্রথম লাইনে যে স্কোরটা আসবে তার থেকে 20 থেকে 25% কম আসবে। এরপর থার্ড লাইনে রিড 250 প্লাস এবং রাইট 200 একটু কম বেশি হতে পারে। সর্বশেষ চতুর্থ লাইনে রিড মিনিমাম 40 প্লাস আসা উচিত এবং রাইট 100 প্লাস আসা উচিত। যত লেটেস্ট মডেল নিবেন তত ভালো স্কোর পাওয়ার কথা। আমি এইখানেও কিন্তু একদম মিনিমাম ধরে হিসাব করে স্কোর গুলো বলেছি। হিসাব অনুযায়ী বাস্তবে স্কোর এর থেকেও ভালো আসা উচিত। তাই আপনি যদি ভালো দাম দিয়ে তুলনামূলক লেটেস্ট মডেল নেন আর এই মিনিমাম টাইপের স্কোর পেয়ে যদি খুশি হয়ে যান তাহলে কিন্তু আপনি জিততে পারলেন না। অবশ্যই নিজের জায়গা থেকে গুগল সহ বিভিন্ন এআই টুলস এর সাহায্য নিয়ে এইসব জায়গা থেকে একটু রিসার্চ করে জেনে বুঝে তারপরে কিনবেন। আরেকটা বিষয় মাথায় রাখবেন, আমি যেই ল্যাপটপটা দিয়ে এই টেস্টগুলো দেখাচ্ছি এটা যথেষ্ট লো কনফিগারেশনের একটা ডিভাইস। আর মার্কেটে 50 প্লাস বাজেটের নিউ ল্যাপটপ গুলোতে এসএসডি স্পিড কোম্পানি যেমন দাবি করতেছে সেই রকমই কিন্তু পাওয়া যায়, মানে এইখানে যেমন দেখালাম এই স্পিডের থেকে অনেক বেশি। এরপর আবার একটু বেঞ্চমার্ক টেস্ট করবেন, তখন 1 জিআইবি টা 8 জিআইবি করে দিবেন। এক্ষেত্রে স্কোরটা আগের মতোই আসে কিনা দেখবেন, অথবা সামান্য একটু কম আসতে পারে। এরপর আমরা হার্ড ডিস্ক সেন্টিনেল অথবা ক্রিস্টাল ডিস্ক ইনফো ব্যবহার করে এসএসডির হেলথ চেক করব। এই ক্ষেত্রে আমি ক্রিস্টাল ডিস্ক ইনফোটা ব্যবহার করতেছি। এই টেস্টটা আমি আমার পিসি থেকে দেখাচ্ছি কারণ ল্যাপটপটা তেমন ব্যবহার করা হয়নি, কিন্তু এই পিসিটা 2022 সাল থেকে নিয়মিত অনেক বেশি ব্যবহার করা হয়েছে। ক্রিস্টাল ডিস্ক ইনফোটা জাস্ট ইনস্টল করে ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এসএসডির যাবতীয় তথ্য একসাথে দেখা যায়। উপরে বড় করে হেলথ স্ট্যাটাস দেখা যাচ্ছে 97%। এর মানে এসএসডি এখনো খুব ভালো অবস্থায় আছে। সাধারণত 85 বা তার বেশি হলে তাকে আমরা ভালো অবস্থা হিসাবে ধরবো। আবার যদি খুব পুরনো হয় এসএসডি অথচ দেখায় এখানে 100%, তাহলে কিন্তু ঝামেলা আছে এখানে। ধরেন এটা 100% দেখালো, তাহলে কিন্তু এর বেঞ্চমার্ক স্পিডটাও অনেক ভালো পাওয়া উচিত। এইভাবে সবকিছু লজিক্যালি মিলিয়ে দেখবেন। এছাড়াও এখানে সিরিয়াল নম্বর সহ আরো অনেক ডিটেইলস থাকবে, তবে আমরা মূলত এই পাশের দিকের ইনফোগুলোতেই নজর দিব। এইখানে দেখা যাচ্ছে টোটাল হোস্ট রিডস 36,000 জিবিরও বেশি, টোটাল হোস্ট রাইটস 21,000 জিবিরও বেশি, টোটাল পাওয়ার অন কাউন্ট 6,000 এর বেশি এবং পাওয়ার অন আওয়ার্স দেখাচ্ছে 9,000 ঘন্টারও বেশি। মানে প্রায় 1 বছর 20 দিনের মতো এই এসএসডি অন অবস্থায় ছিল। মনে রাখবেন এটা কিন্তু 2022 সালের একটা এসএসডি, আর এই ডিভাইসটা অনেক বেশি ব্যবহার করা হয়েছে বলেই এত বড় বড় ভ্যালু দেখাচ্ছে। আপনার ল্যাপটপটা কেনার সময় এই জায়গাটা ভালোভাবে চেক করবেন। যেহেতু আপনি পুরাতন ল্যাপটপ কিনছেন, সেক্ষেত্রে যদি দেখেন রিডস, রাইটস বা পাওয়ার অন আওয়ার্স একদমই কম দেখাচ্ছে, তাহলে কিন্তু সন্দেহ করার জায়গা আছে। আর বিক্রেতা যদি আগে থেকেই বলে এসএসডি চেঞ্জ করা হয়েছে, তাহলে তো ঠিক আছে, সে তো আগেই আপনাকে জানাচ্ছে। এখন আমরা লেভেল 3 তে যাব। এই লেভেলে আমরা আর নতুন কোনো টেস্ট করব না, বরং এখন পর্যন্ত করা সব টেস্ট ও নোট করা তথ্যগুলো মিলিয়ে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করব। এখানে মূলত দুইটা তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক, ল্যাপটপটার বাজারে আসার সাল শুরুতেই নোট করতে বলা হয়েছিল। দুই, বায়াস অ্যাক্টিভেশন ডেট, এটাও শুরুতেই নোট করতে বলেছিলাম। তো প্রথমেই দেখবেন বাজারে আসার সাল আর বায়াস অ্যাক্টিভেশন ডেটের পার্থক্য কত। যদি পার্থক্য অনেক বেশি হয় তাহলে একটু যাচাই করে দেখার চেষ্টা করবেন আসলে কি এত বেশি দিন পর্যন্ত কোম্পানিটা এই ল্যাপটপটাকে বাজারে সেল করেছিল কিনা। এরপর দেখবেন বায়াস অ্যাক্টিভেশন ডেট থেকে আপনি যেদিন কিনতে যাচ্ছেন তার মধ্যে পার্থক্য কত বছর। ধরেন পার্থক্য হলো 3 বছর, তাহলে সেই হিসাবে এসএসডির বেঞ্চমার্ক স্পিড যথেষ্ট ভালো আসা উচিত। আপনি বেঞ্চমার্ক টেস্ট করে যে স্পিডটা পাইছেন সেটাকে আসলেই ভালো বলা চলে কিনা। এরপর পাওয়ার অন আওয়ার্স, টোটাল রাইটস, রিডস
এইগুলো 3 বছরের অনুপাতে যেমন আসার কথা তেমন আসছে কিনা, নাকি একদম নতুনের মতোই আসছে, এই সব বিষয় বিবেচনা করে যদি মনে হয় তথ্যগত ত্রুটি অনেক বেশি, ডেটগুলোর মধ্যে মিল নেই এবং অস্বাভাবিক লাগে, তাহলে সেই ল্যাপটপটা না নেওয়াই ভালো। আর যদি তথ্যগত ত্রুটি খুবই সামান্য মনে হয় এবং সবকিছু মোটামুটি লজিক্যাল ও গ্রহণযোগ্য লাগে, তাহলে ল্যাপটপটাকে আরো ছোটখাটো কয়েকটা টেস্ট করে সেইগুলো যদি ভালো পায় তাহলে নিতে পারবো। এখন আসি লেভেল 4-এ। এটাই আমাদের সর্বশেষ লেভেল। এই লেভেলে আমরা টুকিটাকি বিষয়গুলো একটু চেক করে দেখব। ইউটিউবে অনেক কন্টেন্ট আছে যেখানে এগুলো অনেক সুন্দর করে চেক করে দেখিয়েছে, সেজন্য একটু দ্রুততার সাথে দেখাবো। এই লেভেলে প্রথমেই আমরা ল্যাপটপটার ব্যাটারি কন্ডিশন চেক করব। এর জন্য প্রথমেই উইন্ডোজের সার্চ অপশনে গিয়ে সিএমডি লিখে এন্টার চাপুন। কমান্ড প্রম্পট ওপেন হলে পাওয়ার সিএফজি স্পেস স্ল্যাশ ব্যাটারি রিপোর্ট এই কমান্ডটি লিখে এন্টার চাপুন। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এইখানে সি থেকে শুরু করে বাকি অংশ কপি করব। এরপরে ব্রাউজারে অথবা ফাইল এক্সপ্লোরারে পেস্ট করে এন্টার চাপুন। আমি ক্রোম ব্রাউজার থেকে দেখাচ্ছি। এটা পেস্ট করে এন্টার চাপার সাথে সাথে ব্যাটারি রিপোর্টটি ওপেন হয়ে যাবে। ব্যাটারি রিপোর্ট ওপেন হলে একটু নিচের দিকে গিয়ে ইনস্টল ব্যাটারি সেকশনটি খুঁজে বের করুন। এখানে দুইটা গুরুত্বপূর্ণ তথ্য পাবেন: ডিজাইন ক্যাপাসিটি অর্থাৎ ব্যাটারি নতুন অবস্থায় কত চার্জ ধারণ করতে পারতো, এবং এর নিচেই আছে ফুল চার্জ ক্যাপাসিটি অর্থাৎ এটা এখন পর্যন্ত সর্বোচ্চ কত চার্জ নিতে পারতেছে। যেহেতু এই ল্যাপটপটা একদম কম ইউজ করা হয়েছে তাই দুইটা মানুষ সমান, কিন্তু ইউজ ল্যাপটপে ফুল চার্জ ক্যাপাসিটি অনেক কম দেখাবে। ব্যাটারি হেলথ হিসাব করার জন্য ছোট মানটিকে বড় মান দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ ফুল চার্জ ক্যাপাসিটি ভাগ ডিজাইন ক্যাপাসিটি ভাগ করার পরে যে ভ্যালুটা পাবেন সেটা 0 পয়েন্ট কিছু একটা হবে। এরপর সেই ভ্যালুকে 100 দিয়ে গুণ করলেই আপনার ল্যাপটপের ব্যাটারি হেলথ বের হয়ে যাবে। ব্যাটারি হেলথ 75% এর বেশি হলো ভালো। এখন আমরা ডিসপ্লেটা একটু চেক করব। এর জন্য গুগলে গিয়ে ডিসপ্লে টেস্ট লিখে সার্চ দিন। অনেক সাইট আসবে, আমি উদাহরণ হিসাবে ইজো মনিটর টেস্ট দিয়ে দেখাচ্ছি। এই সাইটে গিয়ে স্টার্ট টেস্টে ক্লিক করুন। এরপর একে একে সব টেস্ট দেখে নিন। এইখানে লক্ষ্য রাখবেন ডিসপ্লেতে কোনো ডেড পিক্সেল আছে কিনা, লেখাগুলো ঠিক মতো ঝাপসা ছাড়া বোঝা যাচ্ছে কিনা। বিশেষ করে 2 থেকে 6 নম্বর টেস্ট ভালো করে চেক করবেন, কারণ এই অংশে বিভিন্ন কালার দেখানো হয়। প্রতিটি কালারের ক্ষেত্রে দেখুন ডেড পিক্সেল লাইন বা অস্বাভাবিক কোনো দাগ আছে কিনা। এরপর আমরা কিবোর্ডটি চেক করব। এর জন্য আমরা গুগলে গিয়ে কিবোর্ড টেস্ট লিখে সার্চ দিন। অনেক সাইট আসবে, আমি উদাহরণ হিসাবে এখানে প্রথম সাইটে যাচ্ছি। সাইট ওপেন হলে কিবোর্ডের প্রতিটা বাটন একে একে প্রেস করুন। আপনি যে বাটন চাপবেন স্ক্রিনে সেটি মার্ক হয়ে যাবে। এইভাবে পুরো কিবোর্ড চেক করে দেখুন সব বাটন ঠিকভাবে কাজ করছে কিনা। এখন ট্র্যাকপ্যাড ও বাটনগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা সেটাও চেক করব। ট্র্যাকপ্যাডে আঙুল দিয়ে নড়ে চড়ে দেখুন কার্সার স্মুথ ভাবে মুভ করতেছে কিনা। এরপর ট্যাব, ডাবল ট্যাপ, রাইট ক্লিক, স্ক্রল সবগুলো ঠিকঠাক ভাবে রেসপন্ড করে কিনা দেখুন। যদি ট্র্যাকপ্যাডে আলাদা বাটন থাকে সেগুলো চাপ দিয়ে দেখে নিন। এরপর আমরা স্পিকার ও মাইক্রোফোনটা একটু টেস্ট করব। স্পিকার টেস্ট করার জন্য সেটিংসে যান, সিস্টেমে ক্লিক করুন, এরপর সাউন্ডে যান। এখানে স্পিকার নামের অপশন পাবেন, সেটাতে ক্লিক করুন। এরপর টেস্ট বাটনে ক্লিক করে দেখুন দুই পাশের স্পিকারের সাউন্ড ঠিকঠাক আসে কিনা। চাইলে ইউটিউব থেকেও 1-2টা ভিডিও প্লে করে সাউন্ডের ক্লিয়ারিটি, ভলিউম ঠিক আছে কিনা সেটাও দেখে নিতে পারেন। মাইক্রোফোন টেস্ট করার জন্য একই পেজ থেকে একটু নিচে আসলে মাইক্রোফোন অপশনটি পেয়ে যাবেন, সেটাতে ক্লিক করবেন। এরপর এই পেজে স্টার্ট টেস্ট অপশন দেখতে পাবেন, সেখানে স্টার্ট টেস্টে ক্লিক করে কিছু কথা বলুন। এরপর দেখুন রেকর্ডিং ঠিকঠাক মতো হচ্ছে কিনা। আপনার ল্যাপটপের ইন্টারফেস একদম এরকম নাও হতে পারে, তবে একটু খুঁজলে অপশনগুলো পেয়ে যাবেন। আর যদি খুঁজে না পান, এইগুলো টুকিটাকি টেস্টের সময় দোকানদারের হেল্প নিতে পারেন, উনিও আপনাকে হেল্প করবে। এরপর আমরা একটু ওয়েব ক্যামেরাটা চেক করব। এর জন্য উইন্ডোজের সার্চ বক্সে ক্যামেরা লিখুন। এরপরে এখান থেকে আমরা ক্যামেরা অ্যাপটা ওপেন করব। ক্যামেরা ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা একটু ভালোভাবে দেখব। এছাড়াও ল্যাপটপের পোর্টগুলো ঠিকঠাক আছে কিনা, ব্লুটুথ কানেকশন, ওয়াইফাই সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা সেটাও চেক করবেন। এই হলো পুরো ওভারঅল টেস্ট। অবশ্যই ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার নিবেন। অরিজিনাল চার্জার ছাড়া চার্জ দিলে কিন্তু ব্যাটারি একদমই টিকবে না। আর লেভেল 2 তে যা দেখিয়েছি সেটাও সত্যি অনেক গুরুত্বপূর্ণ। না বুঝলে আবার একটু দেখেন, ওই অংশটুকু কিভাবে বুঝালে সহজভাবে বুঝতে পারবেন সেটা নিয়ে আমি অনেক দ্বিধায় ছিলাম। এই অংশটুকু আমি কতবার যে সাজিয়েছি আবার বাদ দিয়েছি হিসাবের বাইরে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর একটা কথা, সব টেস্ট ঠিকঠাক ভাবে পাস করলেও ল্যাপটপ কিনে 100% ভালো পাবেন এমন কোনো গ্যারান্টি নাই। কারণ ল্যাপটপের ভিতরের ইন্টারনাল পার্টস যেমন মাদারবোর্ড বা অন্যান্য কম্পোনেন্টের প্রকৃত অবস্থা আমরা এই টেস্ট গুলোর মাধ্যমে জানতে পারি না। আমরা শুধু বাহির থেকে যেগুলো চেক করা যায় সেইগুলো কন্ডিশন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইলাম আর কি। এগুলো শুধু রিস্ক কমানোর একটা উপায় মাত্র। ইউজ ল্যাপটপ নিয়ে নতুন করে আর ভিডিও বানানোর ইচ্ছা নাই। তবে নতুন ল্যাপটপ কেনার ক্ষেত্রে কার জন্য কোন ধরনের ল্যাপটপ নেওয়া উচিত সেটা নিয়ে যদি ভিডিও চান কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেই ভিডিওটা বানাতে। ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।